আসসালামু আলাইকুম। নতুন বাড়ির পাশে থাকা জঙ্গলে তিনটা ছোট্ট বাচ্চা দেখার পর থেকেই অদ্ভুত সব ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে আরিসার সাথে। কখনো সে ঘুমের মধ্যেই বিড়বিড় করে এক পেত্নির গান গাইতো, কখনো বা রাতের অন্ধকারে সৎমায়ের অফিস ভাঙচুর করত, আবার কখনো বা ওই পেত্নী তাকে বশে নিয়ে অন্যদেরকে আঘাত করত। জঙ্গলে থাকা এই পেত্নির একটাই উদ্দেশ্য, আর সেটা হলো আরিসা এবং তার সৎ মা হুডার মধ্যে দূরত্বের সৃষ্টি করা এবং আরিসাকে নিজের সাথে নিয়ে যাওয়া। হুডা কি পারবে নিজের ভালোবাসা দিয়ে আরিসাকে আগলে রাখতে এবং আরিসার ভরসা সেই সাথে ভালোবাসা অর্জন করে নিতে? জানতে হলে দেখতে হবে আজকের এই গল্পটি, যার নাম ইবু, অর্থাৎ মা। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা একটা ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাই। একজন মা তার সন্তানকে ভীষণ মারধর করছিল। বাচ্চা মেয়েটি বারবার তার মায়ের কাছে ক্ষমা চাইছিল, তবে তার মা তো তাকে গালাগাল দিয়েই চলেছিল। মেয়েটি এরপর ওই ঘর থেকে বেরিয়ে আসে এবং তার বই গোছাতে শুরু করে। তার মা মনে করছিল যে সে হয়তো বা বাড়ি থেকে বেরিয়ে যেতে চলেছে, বাইরে গিয়ে সে যাতে কাউকে কিছু না বলে এই নিয়েও তার মা তাকে শাসাতে থাকে এবং ভেতরে ডাকতে থাকে। তবে মুখে মারের দাগ নিয়ে মেয়েটি হঠাৎ করেই থমকে দাঁড়ায়। সে যেন সামনে কাউকে একটা দেখতে পেয়েছিল, সেদিকেই হেঁটে চলে যায়। এরই মাঝে তার মা ওই ঘর থেকে বেরিয়ে আসে এবং বাচ্চা মেয়েটিকে খুঁজতে আরম্ভ করে। সে দেখতে পায় ড্রয়িং রুমে বাচ্চা মেয়েটি নেই, তাই সে তাকে ডাকতে থাকে। এমন সময় আচমকা তার পিছ থেকে আমরা ওই মেয়েটিকে হেঁটে যেতে দেখতে পাই, যে কিনা গুনগুন করে গান গাইছিল। তখন তার মা এটা দেখে অবাক হয়ে যায় যে সে যখন পর্দার কাছে পৌঁছায় তখন পর্দাটি আপনা আপনি মেলে যায় এবং মেয়েটি ওই ঘরের ভেতরে অন্ধকারে প্রবেশ করে এবং মায়ের দিকে ঘুরে তাকায়, যেখানে তার চোখ পুরোপুরিভাবে সাদা ছিল। সে তখনও গুনগুন করে ওই গানটি গাইছিল। মেয়েটির মা তার দিকে এগিয়ে যেতেই দেখতে পায় মেয়েটিকে জড়িয়ে ধরেছে এক ভয়ানক পেত্নী। আর এরই সাথে এই দৃশ্যটি এখানেই শেষ হয়ে যায়। এরপর আমরা আরিসা নামক এক হাই স্কুল পড়ুয়া মেয়েকে দেখতে পাই, যে কিনা তার ঘরে চুপচাপ বসেছিল। এই বাড়িতে তারা নতুন এসেছে। বাড়ির সব রিনোভেশনের কাজ করছিল আরিসার সৎ মা হুডা। হুডা এখানে আরিসাকে ডাকতে আসে, তবে আরিসা ভেতর থেকে কোনো রকম সাড়াই দেয় না। তবে হুডা আরিসার এই ব্যবহারের সাথে অভ্যস্ত, তাই সে কোনো রকম রিয়াক্ট না করে সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই আরিসা আসলে সুস্থ স্বাভাবিক ছিল না। তার একটা পা অলরেডি অ্যাক্সিডেন্টের কারণে কাটা ছিল। এখন সে রেডি হয়ে নিচ্ছিল স্কুলে যাওয়ার জন্য। এদিকে সবকিছু গোছানোর সময় হুডা তার হাউস হেল্প ফিরোজাকে বলে তাদের জন্য ব্রেকফাস্ট বানাতে। এরই মাঝে সেখানে হুডাকে তার কাজে সাহায্য করার জন্য তার বেস্ট ফ্রেন্ড সু আসে। তাদের কথা থেকে আমরা জানতে পারি আরিসার বাবা অর্থাৎ হুডার হাজবেন্ড কিছুদিন আগেই মারা গিয়েছে, ওই একই অ্যাক্সিডেন্টে, যে অ্যাক্সিডেন্টের ফলে আরিসার আজ এই অবস্থা। এখন সংসার চালানোর জন্য হুডাকে বাইরে কাজ করতে যেতে হবে, যে কাজে সাহায্য করছিল সু। তবে সুর কথা থেকে আমরা এটা বুঝতে পারি যে সে আরিসাকে খুব একটা পছন্দ করত না। এমনকি সে তো এখানে আরিসাকে শয়তান মেয়ে বলেও সম্বোধন করে। ওরা তাকে এমনটি বলতে নিষেধ করে, তবে তার আগেই আরিসা এটা শুনে ফেলেছিল। আর এই কারণেই হুডা তাকে খাবার খেতে বললেও আরিসা তার সাথে কোনো রকম না কথা বলেই সেখান থেকে বেরিয়ে যায়, যা দেখে সুয়ের রাগ হয়। তবে হুডা তাকে এমন বিহেভ করতে নিষেধ করে, কেননা আরিসা হুডাকে মা মানতে না পারলেও হুডা ঠিকই আরিসাকে মা মানত। এখন ওই দিন আমরা ক্লাসরুমের দৃশ্য দেখতে পাই, যেখানে ইমা নামের এক মেয়ে এবং তার বান্ধবী আরিসাকে প্রায় বুলি করত। আজও সে আরিসাকে একটা চিরকুট পাঠায়, যেখানে আরিসার পা কেটে যাওয়ার ছবি আঁকা ছিল, যা দেখে আরিসার ভীষণ খারাপ লাগলেও সে কোনো রকম রিয়াক্ট করে না। ওই দিন তার থেরাপি সেশন ছিল। মূলত অ্যাক্সিডেন্টের পর থেকে আরিসার মানসিক অবস্থা ভালো ছিল না। সে কারোর সাথে কোনো রকম কথাই বলতো না, এছাড়া তার রাতে ঠিকমতো ঘুমও হতো না। এই কারণেই হুডা তাকে এই সাইকিয়াট্রিকের কাছে পাঠিয়েছিল। গত সপ্তাহের সেশনেও ডক্টর তাকে বারবার করে বলেছিল হুডার সাথে মন খুলে কথা বলতে, কেননা এই অ্যাক্সিডেন্টে সেই শুধুমাত্র নিজের বাবাকে হারায়নি, বরং হুডাও তার হাজবেন্ডকে হারিয়েছে। তারা দুজনই সমানভাবে ক্ষতিগ্রস্ত, তাই এই সময় তারা দুজনই দুজনের কষ্ট বুঝবে। তবে আরিসার এমনটি মনে হতো না। সে তো হুডাকে আপন মানতেই রাজি ছিল না।
এমনকি ওই দিন রাতে যখন তারা দুজন একসাথে খাবার খাচ্ছিল তখনও হুরা চেষ্টা করে আরিসার সাথে একটু কথা বলার। তবে আরিসা তো হুরার সাথে ভালো ব্যবহারই করতো না। সে কোনো রকম ভাবে হুরার সাথে কথা বলতেই রাজি ছিল না। হুরাকে মা বলে মানা তো অনেক দূরের কথা, সে হুরার সাথে ভালো ব্যবহার পর্যন্ত করতো না। তবে হুরা জানতো আরিসা খারাপ নয়, সৎ মা হওয়ার কারণে আরিসা তাকে ঘৃণা করে ঠিকই, তবে সে কখনো হুরার ক্ষতি চায় না। আরিসা মূলত তার বাবাকে অনেক বেশি মিস করত। তার কাছে ছোট্ট একটা ডিভাইস ছিল যেটাতে সে তার বাবার সাথে কাটানো খুব সুন্দর সুন্দর মুহূর্ত দেখত। এখন পরদিন সকালে আমরা হুরাকে দেখতে পাই, যে কিনা পেন্টিং করছিল। কাপড়ের উপর এই আর্ট ওয়ার্কই ছিল তার পেশা। সে এই কাজ করছিল এবং উপর থেকে নজর রাখছিল আরিসার দিকে। The top 3 shots in the history of cricket. A magnificent shot. A great shot by David, but still, the most amazing shot in cricket history is the one that is still waiting for you on our platform. Register on the website and win every day. আরিসা তখন তাদের এই নতুন বাড়ির উঠানে খেলা করছিল, মূলত ফুটবল খেলার চেষ্টা করছিল তার ওই নকল পা নিয়ে। তবে সে এইভাবে বেশিক্ষণ খেলতে পারত না। হঠাৎই তার পায়ে ব্যথা হতে শুরু করে। এমন সময় তাদের বাড়ির পাশের জঙ্গল থেকে সে গুনগুন করে একটা গানের শব্দ শুনতে পায়, যেমনটি আমরা গল্পের শুরুতে ওই ছোট্ট মেয়েটিকে গাইতে শুনেছিলাম। এরই মাঝে জঙ্গলের মাঝ থেকে কিছু বাচ্চার কণ্ঠ শোনা যায়, যারা কিনা আরিসার কাছে তার বল চাচ্ছিল। যা শুনে আরিসাও ওই বলটি তাদের দিকে ছুঁড়ে মারে। এই জঙ্গলের ভেতরে প্রবেশের জন্য বিশেষভাবে নিষেধ করেছিল ফিরোজা। এরপরও আরিসা সেখানে থাকা কাগজটি সরিয়ে ভেতরে প্রবেশ করে, কেননা ওই বাচ্চারা তাকে নিজেদের সাথে খেলার জন্য ডাকছিল। সে সেখানে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই হুরা লক্ষ্য করে আরিসা উঠানে নেই। এছাড়া ওই কাগজটিও খুলে ফেলা, ফলে সে বুঝতে পারে যে আরিসা জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে। যেখানে কিছুটা সামনে আসতেই সে একটা গোরস্থানের মতো স্থানে চলে আসে, যেখানে ছিল ছোট ছোট অনেকগুলো কবর। হয়তোবা ছোট বাচ্চাদেরকে এখানে কবর দেওয়া হতো। এখানে ছোট্ট 3টা বাচ্চাকেও আরিসা দেখতে পায়, যাদের চোখ সম্পূর্ণরূপে সাদা ছিল। তারা আরিসার দিকে হাত বাড়িয়ে দেয়। আরিসাও এখানে নিজের হাত তাদের দিকে বাড়িয়ে দেয়, সাথে সাথে তার চোখও সাদা হয়ে যায়। তবে এরই মাঝে হুরা সেখানে চলে আসে এবং আরিসার কাঁধে হাত রাখে, যার ফলে আরিসার হুঁশ ফিরে আসে। সে হুরার প্রশ্নের কোন রকম জবাব দিতে পারে না এবং সেখান থেকে চলে যায়। হুরাও এখানে থাকা ওই ছোট্ট গোরস্থানটিকে লক্ষ্য করে। এখন ওই রাতের ঘটনা আমরা দেখতে পাই, যেখানে আরিসাদের বাড়িতে সকল লাইটগুলো ফ্লিকার করছিল। তখনই আরিসা একটা অদ্ভুত স্বপ্ন দেখতে পায়, যেখানে সে একজন প্রেগনেন্ট মহিলাকে দেখতে পায়, যে কিনা এই প্রেগনেন্ট অবস্থাতেই কারোর কাছ থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করছিল। এরই মাঝে তার ডেলিভারি পেইন শুরু হয়ে যায় এবং সে ব্যথায় ছটফট করতে আরম্ভ করে। এইটুকু স্বপ্ন দেখা মাত্রই আরিসার ভয়ে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে হতবাক হয়ে যায়, কেননা সে তো বিছানায় নেই, বরং সে ড্রয়িং রুমে দাঁড়িয়ে রয়েছে। এখানে সে কিভাবে এলো এই ব্যাপারে তার তো কিছু মনেই নেই। এখন পরদিন সকালে হুরা আরিসাকে স্কুলে এগিয়ে দেওয়ার সময় বারবার আরিসার দিকে তাকাচ্ছিল। এর কারণ জিজ্ঞাসা করাতে হুরা আরিসাকে প্রশ্ন করে যে গতকাল রাতে সে কি হুরার ঘরে এসেছিল। এই প্রশ্ন শুনে আরিসা অবাক হয়ে যায়। তখন হুরা বলে তার টেবিলের উপরে থাকা একটা ছোট্ট বক্স সে খুঁজে পাচ্ছে না, যেটা তার কাছে খুবই স্পেশাল। যা শুনে আরিসা এবার রেগে যায়। সে জিজ্ঞাসা করে হুডা কি তাকে চোরের অপবাদ দিচ্ছে। তখন হুডা বলে এমনটি নয়, তবে তারা দুজন বাড়িতে একা থাকে, আর সে যেহেতু ওই বক্সটি পাচ্ছে না এ কারণেই সে আরিসার কাছে জিজ্ঞাসা করছে। তখন আরিসা রেগে গিয়ে বলে সে ওই বক্স নেয়নি, সে যেন এরপর আর কোনো রকম প্রশ্ন তাকে না করে। হুডা ওইখানে চুপ করে যায়। ওই দিন ব্রেক টাইমে আরিসা যখন প্লেগ্রাউন্ডে ছিল তখন সবাই খেলাধুলায় মজে ছিল। আরিসা নিজেও খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করত, তবে এখন আর কাটা পা নিয়ে সেটা করতে পারছিল না, যে ব্যাপারটা নিয়ে সে মন খারাপ করে বসেছিল। এমন সময় সে এক কর্নারে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে দেখতে পায়, যার চোখ সাদা ছিল। সে আরিসার দিকে হাত বাড়িয়ে দেয়। আরিসা শুনতে পায় ফিসফিসানি একটা কণ্ঠ, যা শুনে আরিসাও যেন অন্য এক জগতে চলে যাচ্ছিল। এরই মাঝে টিচারের ডাকে তার হুঁশ ফেরে। সে দেখতে পায় ওই স্থানে তো কেউই নেই। অন্যদিকে বাড়িতে ফিরে হুরা তার ওই বক্স সব জায়গায় খুঁজছিল। তার বেডরুমে যখন সে এটা খুঁজছিল তখন ওই সময় আমরা তার পেছনে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতে পাই,
যে কিনা দৌড়ে কোথাও একটা চলে যায়। হুড়াও যেন এই জিনিসটা অনুভব করতে পারে, তাই সে দরজার দিকে এগিয়ে যায় দেখার জন্য। এমন সময় তার পেছনে থাকা চাদরটি আপনা আপনি হাওয়ায় ভেসে ওঠে। দেখে মনে হচ্ছিল এর ভেতরে যেন কোনো এক বাচ্চা দাঁড়িয়ে আছে। তবে হুড়া সেটা দেখার আগেই চাদরটি নিচে পড়ে যায়। হুড়াও এই জিনিসটা অনুভব করে এবং ওই চাদরটি চেক করে দেখে, তবে সেখানে কিছুই ছিল না। দৃশ্য আবারও ফিরে আসে স্কুলে, যেখানে আরিসাকে আবারও ইমা এবং তার বান্ধবীরা বিরক্ত করছিল। আরিসা তাদের কথায় গুরুত্ব না দিলে ইমা তার দিকে ছোট্ট একটা বল ছুঁড়ে মারে, যা দেখে আরিসা তাকে এমনটি করতে নিষেধ করলে ইমা তার কাছে এগিয়ে আসে এবং তাকে ঘুষি মারার ভয় দেখায়। যদিও আরিসা এতে এক ফোঁটাও ভয় পায় না, তবে ইমা তার বান্ধবীদের সামনে এমন ভাবে প্রিটেন্ড করে যেন আরিসা অনেক ভয় পেয়েছে। এইভাবেই সে চলে আসছিল, এমন সময় পিছ থেকে আরিসা তাকে ডাক দেয়। ইমা পিছে ঘুরতেই আরিসা তার মুখের উপর একটা ফুটবল ছুঁড়ে মারে, যার ফলে ইমা অনেকটা আহত হয়ে পড়ে। যদিও আরিসার হুঁশ ফেরার পর তার মনেই ছিল না যে সে এটা কখন করলো। এখন এই ঘটনার কারণে প্রিন্সিপাল হুডাকেও স্কুলে ডেকে পাঠায়। তার সামনে আরিসাকে সে বকাঝকা করতে থাকে। আরিসা শুধুমাত্র একটা কথাই বলে যে সে জানে না যে এটা কিভাবে হলো, সে কিছুই করেনি। এখন স্কুল থেকে বাড়িতে যখন হুডা তাকে নিয়ে আসছিল, তখন সে দেখতে পায় আরিসার ভীষণ মন খারাপ। এজন্য তাকে একটু বেটার ফিল করাতে হুডা বলতে থাকে যে সেও তার স্কুল লাইফে অনেক বেশি দুষ্ট ছিল। সে তো ছেলেদের সাথেও মারামারি করত, এর জন্য সে সাসপেন্ডও হয়েছিল। হুডা আরো বলে যে তার আরিসার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। সে যদি ওই মেয়েটিকে আঘাত করে থাকে তাহলে সে বিশ্বাস করে যে ওই মেয়েটি এটা ডিজার্ভ করত। যা শুনে আরিসা তার দিকে তাকায় ঠিকই, তবে সে কোনো রকম রেসপন্সই করে না। এখন ওই দিন রাতে হুডা যখন মিউজিক চালিয়ে কাজ করছিল, তখন হঠাৎই সে বাইরে থেকে কিছু একটার আওয়াজ শুনতে পায়, যে কারণে মিউজিকটি অফ করে সে বাইরে আসে। রুমের বাইরে এসে সে দেখার চেষ্টা করে যে কোথা থেকে এই আওয়াজটি আসছে। এমন সময় তার পেছনে আমরা এক ভয়ানক আকৃতিকে দেখতে পাই, যার উপস্থিতি হুডাও অনুভব করতে পারে। তবে পিছে ফিরতেই সে কাউকেই দেখতে পায় না। এমন সময় তার পেছনে চলে আসে আরিসা। আরিসাকে প্রাথমিকভাবে দেখে সে অনেকটা ঘাবড়ে যায়। পরবর্তীতে সে লক্ষ্য করে আরিসা যেন নিজের হুঁশে নেই। সে ঘুমের মাঝে হাঁটছিল এবং গুনগুন করে গাইছিল ওই গানটি। হুডা তার হুঁশ ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়, তাই সে তাকে আস্তে আস্তে করে রুমের দিকে নিতে শুরু করে। যখন আরিসা বলে সে চলে এসেছে আমাকে নিতে, যা শুনে হুডা প্রশ্ন করে কে। উত্তরে আরিসা বলে মা। হুডা ঘুমের মধ্যে বলে এই কথায় খুব একটা গুরুত্ব দেয় না এবং তাকে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। আর এরপর বিছানায় থাকা কাগজপাতি টেবিলে রাখতে গিয়ে সে দেখতে পায় আরিসার টেবিলেই রয়েছে তার ওই ছোট্ট বক্সটি, যেটা হারিয়ে যাওয়ার ব্যাপারে সে আরিসাকে প্রশ্ন করেছিল। এর মানে সত্যি আরিসা কাল রাতে তার রুমে ঢুকেছিল এবং এই বক্সটি সে নিয়ে এসেছে, অর্থাৎ আজ সকালে সে হুডাকে মিথ্যা বলেছিল। যে ব্যাপারটা ভেবে হুডার অনেক বেশি খারাপ লাগে। পরদিনও তার এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি মন খারাপ ছিল। সে আরিসাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে চাইছিল। সে খাবার টেবিলে আরিসাকে তার গতরাতে স্লিপ ওয়াকিং এর ব্যাপারে জানায়। গতরাতে হুডাকেই আরিসাকে রুমে রাখতে হয়েছিল, আর যখন সে আরিসাকে তার রুমে রাখতে গিয়েছিল তখন সে তার টেবিলের উপর এই বক্সটি পেয়েছে। হুডা আগেই বলেছিল যে এই বক্সটি তার জন্য খুবই স্পেশাল, আর এটা যদি হারিয়ে যেত তাহলে সে নিজেও জানে না যে সে কি করত। আরিসা তখন চিৎকার করে বলে যে সে আগেও বলেছে যে সে এই বক্সটি নেয়নি। সে কেন তাকে বিশ্বাস করছে না? সে কি শুনতে পাচ্ছে না যে আরিসা কি বলেছে? এরকমই মিসবিহেভ করে আরিসা আবারও সেখান থেকে উঠে চলে আসে। হুডার এতে করে ভীষণ কষ্ট লাগে। সবকিছু নিয়ে সে হাঁপিয়ে উঠছিল। যত চেষ্টাই করা হোক না কেন, সে কিছুতেই আরিসার মন জয় করতে পারছিল না। এদিকে স্কুলে গিয়ে আরিসা তার ক্লাসরুমে যায়, যেখানে আমরা এমাকে দেখতে পাই, যার বল লাগার ফলে মুখের অবস্থা বেশ বেগতিক হয়ে গিয়েছিল। এদিকে বাড়িতে থাকা হুডা সুকে আরিসার এই স্লিপ ওয়াকিং এর ব্যাপারটা খুলে বলে, যেখানে সুর তো মনে হচ্ছিল আরিসা এই সব কিছু ইচ্ছা করে করছে হুডাকে বিরক্ত করার জন্য। হুডা এই কথা মানতে না চাইলে সু বলে যে ছোটবেলাতে তারও স্লিপ ওয়াকিং এর প্রবলেম ছিল। মেবি তার স্ট্রেসের জন্য 2-1 দিন স্লিপ ওয়াকিং হয়েছিল, যে কারণে তার বাবা মা তার বোনকে বিশেষভাবে নিষেধ করেছিল স্লিপ ওয়াকিং এর সময় তাকে জাগাতে, কেননা এমনটা করলে হার্ট অ্যাটাক অথবা ব্রেন ড্যামেজ হতে পারে। এরপর হঠাৎ একদিন সু জানতে পারে যে সে যে ছেলেটাকে পছন্দ করত তার সাথে তার বোনের সম্পর্ক রয়েছে,
যেটা জানার পর তার বোনের উপর ভীষণ রাগ হয়। আর এই কারণেই প্রতিশোধ নেওয়ার জন্য সে পরপর 3 রাতে স্লিপ ওয়াকিং এর অ্যাক্টিং করতে করতে তার বোনের ঘরে যেত এবং তাকে থাপ্পড় মারতো। এভাবেই সে তার প্রতিশোধ নিয়েছিল। হুরা বলে তার কি মনে হচ্ছে আরিসাও তাকে বিরক্ত করার জন্য বা তার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য এমনটি করছে। সোর আসলে এমনটি মনে হচ্ছিল। হুরা তার কথা হেসে উড়িয়ে দিলেও আমরা বুঝতে পারি হুরার মনেও আরিসাকে নিয়ে বেশ সন্দেহ জাগছিল যে সত্যি আরিসা অসুস্থ কিনা। এখন ওই দিন গভীর রাতে হুডার হঠাৎই ঘুম ভেঙে যায় কিছু আওয়াজে। মনে হচ্ছিল বাইরে কেউ ভাঙচুর করছে। সে একটু ঘাবড়ে যায় এবং আস্তে আস্তে করে রুমের বাইরে বেরিয়ে আসে। সে দেখতে পায় তার অফিস রুমে সবকিছু তছনছ করে দিচ্ছে কেউ একজন। এগিয়ে যেতেই সে দেখতে পায় এটা আর কেউ নয় বরং আরিসা, যে কিনা ঘুমের মাঝে গুনগুন করে ওই গান গাইছিল এবং হাতে একটা হাতুড়ি নিয়ে সবকিছু ভাঙচুর করছিল। হুডা তার কাছে এগিয়ে যেতেই আরিসা ওই হাতুড়ি নিয়ে হুডার উপর হামলা করতে যায়। তবে হুডা তাকে ধরে ফেলে এবং তার হুঁশ ফেরানোর চেষ্টা করতে থাকে। আরিসা এখানে ছটফট করছিল এবং আঘাত করার চেষ্টা করছিল। তবে হুঁশ ফিরতেই সে হতবাক হয়ে যায় আশেপাশের এই পরিবেশ দেখে। সেই সাথে হুডাও অনেকটা হতাশ হয়ে পড়ে। এখন যেন কোনো কিছুই তার কন্ট্রোলে ছিল না। এখন পরদিন আরিসা এই সব কিছু নিয়ে মন খারাপ করে বসেছিল। তখন তার সাথে কথা বলতে আসে ফিরোজা। ফিরোজাই মূলত ছোটবেলা থেকে আরিসাকে লালন পালন করতে তার বাবাকে সাহায্য করেছিল, যে কারণে ফিরোজার সাথে অনেকটা খোলামেলা ছিল আরিসা। আর এ কারণেই হুরা তাকে ডেকে পাঠিয়েছিল আরিসার সাথে কথা বলতে। ফিরোজা এখানে আরিসাকে এইসব ব্যাপারে জিজ্ঞাসা করে এবং আশ্বস্ত করে যে আরিসা সবকিছু তাকে খুলে বলতে পারে। ফিরোজা তাকে সাহায্য করবে সব সিচুয়েশনের সাথে লড়াই করতে। প্রথমে তো আরিসা কিছুই বলতে চাচ্ছিল না, তবে সে কিছুটা সাহস জুগিয়ে ফিরোজাকে বলে যে সে ভয় পাচ্ছে। যা শুনে ফিরোজা জিজ্ঞাসা করে যে তার কারণ কি। তখন আরিসা বলে প্রতি রাতে যখন তার সাথে এই অদ্ভুত ঘটনা ঘটে তখন মূলত সে ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখে, যে স্বপ্নে সে প্রতিনিয়ত জঙ্গলের ভেতরে নিজেকে দেখতে পায়, যে গহীন জঙ্গলের ভেতর থেকে গুনগুন করে গানের শব্দ ভেসে আসে। একটু খেয়াল করে দেখতেই সে দেখতে পায় সেখানে কেউ একজন তার জন্য অপেক্ষা করছে, যেন বহুদিন ধরে। ফিরোজা জিজ্ঞাসা করে কে। উত্তরে আরিসা বলে যে মা। যা শুনে ফিরোজাও যেন কেঁপে ওঠে। সে আরিসাকে প্রশ্ন করে যে এই স্বপ্ন সে কতদিন ধরে দেখছে। আরিসার মনে ছিল না, তবে এই বাড়িতে আসার পর থেকে সে এরকম স্বপ্ন দেখছে। ফিরোজা জিজ্ঞাসা করে আরিসা এই ব্যাপারে হুরাকে বলেছে কিনা। আরিসা বলে হুরা এটা জানলে তাকে পাগল ভাববে। ফিরোজা বলে হুরা কখনোই এটা ভাববে না, সে অনেক ভালো একজন মানুষ। এই সময় হঠাৎই কলিং বেলের আওয়াজ শোনা যায়। ফিরোজা দেখতে চলে যায় কে এসেছে। তখন সেখানে আরিসা একা ছিল। হঠাৎই সে দেখতে পায় সে যেন জঙ্গলের ভেতরে চলে এসেছে, যা দেখে সে অনেকটা ঘাবড়ে যায়। সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় সে তার স্বপ্নের ওই মহিলাটিকে দেখতে পায়, যে কিনা তার মৃত বাচ্চাকে কোলে নিয়ে কাঁদছিল। মহিলাটি এখানে তার রক্তাক্ত হাত আরিসার দিকে এগিয়ে দেয়। আরিসাও যেন কেমন একটা হয়ে যায়। সে নিজের হাত বাড়িয়ে ওই মহিলাটির দিকে এগিয়ে যায়। আমরা দেখতে পাই বাস্তবেও সে সামনের দিকে এগিয়ে চলেছিল, যেখানে সামনে ওই পেতনির রক্তাক্ত হাত তার দিকে বাড়িয়েছিল। আস্তে আস্তে আরিসার চোখ সাদা হয়ে যায়। এমন সময় তার হুঁশ ফেরায় ফিরোজা। এই ঘটনায় ফিরোজা নিজেও অনেকটা ঘাবড়ে গিয়েছিল এবং বুঝতে পেরেছিল এই সব কিছুর পেছনে কে দায়ী। তাই এই ব্যাপারে সে হুরার সাথে কথা বলতে যায়। সে তাকে পন্তিয়ানাকের ব্যাপারে বলে। পন্তিয়ানাক হলো ইন্দোনেশিয়ান মিথোলজিতে এমন এক পেতনি যে কিনা বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিল, যার লাশ কেউ কখনো খুঁজে পায়নি। এরকম একটা পেতনি যে কিনা মানুষের বাচ্চাকে কেড়ে নিতে চায়। সে প্রথমে মা এবং সন্তানের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, যাতে করে মা এবং সন্তানের মধ্যে যে স্ট্রং সম্পর্ক থাকে সেটা ধ্বংস হয়ে যায়। আর এটা যখন নিঃশেষ হয়ে যায় তখনই পন্তিয়ানাক ওই বাচ্চাকে নিজের সাথে নিজের দুনিয়ায় নিয়ে যায়। আর একবার যদি পন্তিয়ানাক নিয়ে যায় তাহলে ওই বাচ্চাকে আর কখনোই খুঁজে পাওয়া সম্ভব না। এই সব কথা হুডা বিশ্বাস করত না, যদিও ফিরোজা এখানে তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে এখনো পর্যন্ত আরিসাকে ভালোবাসে, এ কারণেই পন্তিয়ানাক নিতে পারেনি। আর সে যদি এখনো সতর্ক না হয় তাহলে পন্তিয়ানাকের বেশি সময় লাগবে না আরিসাকে নিজের সাথে করে নিয়ে যেতে। হুরা এখানে এইসব কথাই নিজে তো বিশ্বাস করেই না, এর উপর আবার সে ফিরোজাকে নিষেধ করে এইসব কিছু আরিসার সামনে বলার জন্য।
এমনিতেই আরিসা গত কয়েকদিন ধরে অনেক উল্টোপাল্টা জিনিসপত্র করছে। পন্তিয়ানাকের ব্যাপারে জানলে সে আরো বেশি ডিস্টার্ব হয়ে যাবে। ফলে ফিরোজাও এখানে আর কিছু বলতে পারে না। এখন ওই রাতে কাজ শেষ করে হুরা যখন রুমে যাচ্ছিল ঘুমানোর জন্য, তখন হঠাৎই সে আরিসার ঘর থেকে তার কান্নার আওয়াজ শুনতে পায়। সে দরজার কাছে গিয়ে আরিসাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তবে আরিসা তাকে সেখান থেকে চলে যেতে বলে। হুডা তার কান্নার শব্দ শুনে তাকে সাহায্য করার জন্য ভেতরে যেতে চায়, তবে আরিসা এমনটি চাইছিল না। এরপরও হুডা জোর করে ভেতরে যায়, যেখানে গিয়ে সে দেখতে পায় আরিসা তার পায়ের ওই নকল পাটা খুলতে পারছিল না। সেই সাথে তার অনেক পেইনও হচ্ছিল, এ কারণেই সে কাঁদছিল। আরিসা কিছুতেই চাইছিল না হুডা তাকে সাহায্য করুক। সে তখনও তাকে চিৎকার চেঁচামেচি করে সেখান থেকে চলে যেতে বলছিল, তবে হুডা তার কথা শোনে না, বরং তাকে সাহায্য করার জন্য তাকে শান্ত করে। আর এরপর আস্তে আস্তে করে তার পা থেকে ওই নকল পাটা খুলে ফেলে, যেখানে সে দেখতে পায় যে তার পায়ের ওই ক্ষত স্থানে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এটা যদি এখনই পরিষ্কার করা না হয় তাহলে এটা ইনফেকশনে পরিণত হবে। যে কারণে সে আরিসাকে বুঝিয়ে শুনিয়ে ওয়াশরুমে নিয়ে যায়, আর এরপর নিজ হাতে তার ওই ক্ষত স্থানটি পরিষ্কার করে দেয়। আরিসার এখানে হুডার প্রতি করা সকল ব্যবহারের জন্য ভীষণ খারাপ লাগছিল, তাই তো সে এখানে হুডাকে প্রশ্ন করে যে তার কি মনে হয় যে গত কয়েকদিন ধরে যা কিছু ঘটছে সবকিছু আরিসা ইচ্ছা করে করছে। হুডা এখানে কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দেয় যে সে জানে আরিসা তাকে পছন্দ করে না, সে তাকে হয়তোবা ঘৃণা করে। তবে সে তাকে যতই ঘৃণা করুক না কেন, আরিসা এমন মেয়েই না যে কিনা স্লিপ ওয়াকিং এছাড়া সজ্ঞানে হুডার অফিসের সবকিছু ভাঙচুর করার মতো উল্টোপাল্টা কাজ করবে। যা শুনে আরিসার একটু ভালো লাগে। তখন সে হুডাকে জিজ্ঞাসা করে যে ছোট্ট ওই মিউজিক বক্সটা আরিসার বাবা কি হুডাকে দিয়েছিল। হুডা এখানে হ্যাঁ বলে। তখন আরিসা বলে সে সেটা একবারের জন্য দেখতে চায়। আরিসা এতে রাজি হয়ে যায়। এটা দেখে আরিসা অবাক হয়ে যায়, কেননা সে জানতে পারে হুডা প্রেগনেন্ট ছিল। অর্থাৎ ওই অ্যাক্সিডেন্টে আরিসা শুধুমাত্র নিজের পাও হারায়নি, হুডা হারিয়েছে মাতৃত্ব। যা জানার পর আরিসার অনেক বেশি খারাপ লাগে। সে বলে হুডার কখনো রাগ হয় না যে সে মা হতে পারেনি ওই অ্যাক্সিডেন্টের কারণে। তখন হুডা বলে কে বলেছে সে মা হতে পারেনি, অর্থাৎ সে এখানে আরিসার মা এটাই বোঝাচ্ছিল। আরিসাও এখানে চুপ করে থাকে, আর এরপর হুডা তাকে রুমে পৌঁছে দেয়, যেখানে আরিসা প্রথমবারের মতো হুডাকে আন্টি বলে ডাক দেয়। এখনো পর্যন্ত মা না বললেও আন্টি বলেছে এই ব্যাপারটা নিয়েই হুডা খুশি হয়ে যায় এবং চলে আসে নিজের ঘরে। ঠিক ওই সময় আমরা ফিরোজার বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে ফিরোজা ঈশান নামাজ আদায় করছিল। সে যখন সিজদায় যায় তখন আমরা তার পেছনে একটা ছোট্ট বাচ্চার আত্মাকে দেখতে পাই। সেই সাথে ওই রুমে থাকা টিভিটিও চালু হয়ে যায়। ফিরোজা এটা দেখে বেশ অবাক হয়, তাই তো সে ভয়ে ভয়ে আস্তে আস্তে এগিয়ে যায় ওই টিভিটির দিকে এবং রিমোট দিয়ে সেটা বন্ধ করে দেয়। তবে অবাক করার বিষয় হলো সেটা আবারও আপনা আপনি চালু হয়ে যায়। ফিরোজা এতে করে আরো বেশি ঘাবড়ে যায়। এবার সে টিভি সুইচ অফ করে দেয়, তবে এতেও লাভ হয় না। সাথে সাথে তার সামনেই আপনা আপনি টিভিটা অন হয়ে যায়, যা দেখে এবার ফিরোজা আরো বেশি ঘাবড়ে যায়। এত বেশি ঘাবড়ে গিয়েছিল যে সে দ্রুতই টিভির প্লাগটা খুলে দেয়, তবে এতেও লাভ হয় না। কিছুক্ষণ পর টিভিটি আপনা আপনি আবারও চালু হয়ে যায়। এবার ফিরোজা অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। সে আশেপাশে দেখছিল গুনগুনিয়ে গানের শব্দ কোথা থেকে আসছে। এমন সময় ঠিক তার পেছনের দেওয়ালে আমরা ওই আকৃতিকে দেখতে পাই, অর্থাৎ পন্তিয়ানাককে, যে কিনা হামলা করে ফিরোজার উপর। ফিরোজা আপ্রাণ চেষ্টা করে ওই পন্তিয়ানাকের হাত থেকে বাঁচার, তবে সে বাঁচতে পারে না। অন্যদিকে আরিসার সাথেও বেশ ভয়ানক সব কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছিল। হঠাৎ করে তার কানের ইয়ারফোনটা নিচে পড়ে যায়, যেটা উঠানোর জন্য সে যখন বেডের নিচে হাত দিতে যায় তখনই সে দেখতে পায় বেডের অপর পাশ দিয়ে কেউ যেন হেঁটে বেডের কাছে আসছে, আর এরপর সে বিছানার উপরে উঠে যাচ্ছে। এই পুরো দৃশ্য দেখে আরিসা এমনিতেই অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। এর উপর আবার ওই শক্তি এবার তার পা ধরে টানতে আরম্ভ করে। তার ওই নকল পা ধরে আরিসাকে টেনে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই ভয়ানক শক্তি, যে কারণে আরিসা চিৎকার করে সাহায্য চাইছিল হুডার কাছে। হুডাও দৌড়ে চলে যায় আরিসার ঘরের সামনে। ঘরটি লক থাকায় সে দ্রুত চাবি নিয়ে ঘরের দরজা খোলে। ততক্ষণে আরিসা বুদ্ধি খাটিয়ে নকল পাটা নিজের পা থেকে আলাদা করে ফেলে, ফলে ওই পন্তিয়ানাকের হাত থেকেও বেঁচে যায়।
হুডা ভেতরে ঢুকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে আরিসা বলে বিছানার নিচে কেউ একজন আছে। তবে হুডা বিছানার নিচে কাউকেই দেখতে পায় না। ফলে সে অনেকটা কনফিউজড হয়ে পড়ে যে সে কাকে বিশ্বাস করবে। তবুও আরিসা যেহেতু এতটা নিশ্চিত ছিল তাই সে পুলিশকে কল করে। পুলিশ এসে পুরো বাড়িটা একবার চেক করে এবং জানায় পুরো বাড়িতে কেউই নেই। পুলিশের মনে হচ্ছিল আরিসা হয়তো বা কোনো দুঃস্বপ্ন দেখেছে। এই ব্যাপারটা শুনে আরিসা হুডাকে বলে সে কোনো দুঃস্বপ্ন দেখেনি, সে শিওর ওইখানে কেউ একজন ছিল। হুডাও এখানে তার কথা মেনে নেয়। তবে আমরা হুডার মুখ দেখে বুঝতে পারি যে সে আরিসাকে না বললেও সে আসলে আরিসার কথা বিশ্বাস করতে পারছিল না। এখন ওই রাতে আরিসা নিজে থেকে আসে হুডার সাথে ঘুমানোর জন্য, যা দেখে হুডা খুশি হয়ে যায় এবং তাকে নিজের কাছে শুইয়ে দেয়। পরদিন হুডা সুয়ের সাথে একটা কফি শপে বসেছিল, যেখানে সুয়ের তখনও মনে হচ্ছিল এই সব কিছু আরিসা ইচ্ছা করে করছে, শুধুমাত্র হুডাকে বিরক্ত করার জন্য। তবে হুডার এমনটি মনে হচ্ছিল না, সে আরিসাকে বিশ্বাস করত। আর এই ব্যাপারটা সে সুকে বোঝানোরও চেষ্টা করে। এমন সময় তার কাছে কল আসে ফিরোজার মেয়ের, যেখান থেকে সে জানতে পারে গতকাল রাতে ফিরোজা গায়েব হয়ে গিয়েছে। সে কোথায় গিয়েছে, কি হয়েছে তার সাথে, এইসব ব্যাপারে তারা কেউই জানে না। সে শুধুমাত্র মিসিং হয়ে গিয়েছে। আর এটা জানার পর হুডা আরো বেশি হতাশ হয়ে পড়ে। তখন সু তাকে বলে যে অ্যাক্সিডেন্টের প্রায় 1 বছর হয়ে গিয়েছে। এই 1 বছর সে অনেক প্রেশার সামলেছে, আরিসার মতো মেয়েকে সামলেছে, তাই এখন তার একটু ব্রেক নেওয়া উচিত। আজ রাতে হুডার কলিগদের একটা প্রোগ্রাম ছিল, সু তাকে সেখানে যেতে বলে। তবে হুডা কিছুতেই যেতে চাইছিল না, কেননা সে যদি রাতে বাইরে থাকে তাহলে আরিসাকে কে সামলাবে। সু অনেক ভেবেচিন্তে বলে সে নিজেই সামলে নিবে আরিসাকে, যা দেখে হুডা একটু অবাক হয়। সু বলে সে ঠিকভাবে আরিসার খেয়াল রাখবে, সে যেন সুকে নিয়ে চিন্তা না করে। হুডা আজ রাতে যেন বাইরে যায় এবং একটা ফ্রেশ মুড নিয়ে কাল সকালে ফিরে আসে, যাতে করে সে নিজেকে কিছুটা সামলে নিতে পারে। সুয়ের অনেক বোঝানোর পর ফাইনালি হুডা রাজি হয়। ওই রাতে রেডি হয়ে বের হওয়ার সময় সে আরিসাকেও এই ব্যাপারে বলে যায়। আরিসাও ব্যাপারটা মেনে নেয়। সে যখন রওনা দিচ্ছিল তখন সে বারবার সুকে বলে যায় যে সে যেন আরিসার খেয়াল রাখে, তার উপর একটু কঠোর না হয়। সুও ব্যাপারটা মেনে নেয় এবং উপরে চলে আসে। তখনই আরিসা তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে হুডা কি সত্যি বাইরে গিয়েছে। সু হ্যাঁ বললে আরিসার একটু মন খারাপ হয়। তখন সু আরিসাকে একটু ভয় দেখিয়ে বলে যে এমনিতে সু অনেক ভালো মেয়ে, তবে আরিসা যদি ঠিকঠাক ভাবে না থাকে তাহলে সুর থেকে খারাপ আর কেউ হবে না। তবে আরিসা তার কথায় কোনো রকম গুরুত্ব না দিয়ে নিজের ঘরে চলে যায়। সেখানে গিয়ে সে বিছানায় যখন শুতে যাচ্ছিল তখন সে লক্ষ্য করে বিছানায় অনেকগুলো বই খাতা, যেগুলো টেবিলে রাখতে হবে। আর এই কারণে সে যখনই তার নকল পাটা নিজের পায়ের সাথে লাগাতে যায় তখনই হতবাক হয়ে যায়। এইমাত্র খুলে রাখা নকল পাটা এখন দূরে বাথরুমের সামনে রয়েছে, যেটা ওইখানে একা একা যাওয়া একদমই সম্ভব না। এরই মাঝে ওই সময় আমরা সুকে দেখতে পাই, যে কিনা বাড়ির বাইরে এসে সিগারেট পান করছিল। এমন সময় হঠাৎই বাড়ির ভয়েস কমান্ড অন হয়ে যায় এবং সবগুলো লাইট ফ্লিকার করতে আরম্ভ করে। একটা পর্যায়ে সবগুলো লাইট নিভে যায়, যা দেখে একটু ঘাবড়ে যায় সু। তাই সে তখনই কল করে হুডাকে এবং তাকে জানায় যে বাড়ির লাইট চলে গিয়েছে। পাওয়ার সাপ্লাইটা কোথায়? উত্তরে হুডা বলে রান্নাঘরের পেছনে। হুডা তখন আরিসার কথা জিজ্ঞাসা করলে সু বলে সে শুয়ে পড়েছে। তখনই আচমকা সুর পেছন থেকে কেউ একজন হেঁটে যায়। সু মনে করে এটা হয়তো বা আরিসা, তাই সে ফোন অন থাকা অবস্থাতেই আরিসাকে উল্টোপাল্টা বলতে থাকে, যা শুনে হুডা একটু চিন্তিত হয়ে পড়ে এবং সুকে মাথা ঠান্ডা রেখে সবকিছু সামলাতে বলে। তবে সু একদমই গুরুত্ব দেয় না, যা দেখে হুডা আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। এদিকে সুর মনে হচ্ছিল আরিসা হয়তোবা তার সাথে প্রাঙ্ক করছে, যেমনটি হুডার সাথে করেছিল। তাই সে এখানে আরিসাকে খুঁজতে তার রুমের দিকে যায়, কেননা একটু আগে যাকে সে দেখেছিল সে তার পিছ দিয়ে ওই রুমের দিকেই গিয়েছিল। তবে সেখানে গিয়ে সু কাউকেই দেখতে পায় না। এমন সময় পেছনে থাকা হুডার অফিস রুম থেকে একটা কলমদানি নিচে পড়ে যায়, যা দেখে এবার সু ওইদিকে এগিয়ে যায়। ওই রুমের দিকে গেলেই সে দেখতে পায় সেখানে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে আরিসা। সু আরিসাকে ডাকতে থাকে এবং বলতে থাকে সে তার সৎ মায়ের মতো না, সৎ মায়ের মতো ভেবে সে তার সাথে প্রাঙ্ক করতে পারবে না। তবে আরিসা তার কথায় কোনো রকম সাড়া দেয় না। এমন সময় তার হাতে থাকা লাইটটি ফ্লিকার করতে আরম্ভ করে
সু সেটা আবারও ঠিক করে জ্বালাতেই দেখতে পায় সামনে যেখানে আরিসা ছিল সেখানে এখন আর কেউ নেই। নিচে পড়ে আছে কালি, যে একটু আগেও ছিল না। যে কালির পায়ের ছাপ সামনের দিকে এগিয়ে গিয়েছিল, অর্থাৎ হুডার রুমের দিকে। যেন ওই কালির উপর পাড়া দিয়ে হাঁটতে হাঁটতে ওই রুমে গিয়েছে কেউ। তাই তো সে ওই পায়ের ছাপ অনুসরণ করে ওই ঘরের দিকে চলে যায়। সেখানে গিয়ে সে দরজা খুলে ভেতরে দেখার চেষ্টা করে যে আরিসা আছে কিনা, তবে ভেতরে তো কেউই ছিল না। এমন সময় পিছ থেকে আওয়াজ হয়। সু সেদিকে ঘুরতেই দেখতে পায় পিছে দাঁড়িয়ে আছে আরিসা, যে কিনা আঙুল উঁচু করে ওই ঘরের দিকেই দেখায়। সুয়ের পিছের দিকে ইশারা করছে বুঝতে পেরে সু একটু ঘাবড়ে যায়। এমন সময় ভয়ানক দুটো হাত এসে সুকে টেনে নিয়ে যায় ওই অন্ধকারে। এরপর শুধু শোনা যায় সুয়ের চিৎকার। আরিসা সেখানেই আঙুল উঁচু করে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর হুডা বাড়িতে পৌঁছে যায় এবং সুকে হসপিটালাইজড করা হয়। তার অবস্থা বেশ খারাপ ছিল। বোনের মতো বান্ধবীর এই অবস্থা দেখে হুডারও ভীষণ খারাপ লাগছিল। তার এখন আরিসাকেও ভয় লাগছিল, কেননা কোথাও না কোথাও তারও মনে হচ্ছিল যে আরিসাই হয়তো বা সুয়ের এই অবস্থা করেছে। আরিসার কাছ থেকে জবানবন্দি নিয়ে পুলিশরা চলে যায়। আর এরপর ঘরে বসে হুডা এইসব ব্যাপারেই ভাবছিল। এমন সময় সেখানে আসে আরিসা এবং সুয়ের অবস্থার কথা জানতে চায়। হুডা জানায় সে এখন বিপদমুক্ত। তখন আরিসা বলতে থাকে যে সে এইসব কিছু করেনি। তার যখন হুঁশ এসেছিল সে তখন নিজেকে লিভিং রুমে পেয়েছিল। এইটুকুই শুধুমাত্র তার মনে আছে, সে এইসব কিছু করেনি। হুডা তো তাকে বিশ্বাস করে, তাই না? উত্তরে হুডা বলে যে না, সে আরিসাকে বিশ্বাস করে না। যা শুনে আরিসা একটু অবাক হয়। সে জিজ্ঞাসা করে কেন। তখন হুডা তার ট্যাবে একটা ভিডিও চালিয়ে আরিসার দিকে দিয়ে দেয়। আরিসা দেখতে পায় যে সেখানে সিসিটিভি ফুটেজ ছিল। মূলত হুডা আজ সকালেই সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল তার অফিস রুমে, যেটা কিনা তাদের লিভিং এরিয়া ছিল। এই ভিডিওতে স্পষ্ট যে সব কিছু আরিসা নিজের স্বেচ্ছায় করেছে। মূলত ভিডিওতে তো বোঝা যাচ্ছিল না যে পন্তিয়ানাক তাকে প্রসেস করে রেখেছিল। আপাত দৃষ্টিতে ভিডিও দেখে মনেই হচ্ছিল যে আরিসাই সবকিছু ইচ্ছাকৃতভাবে করেছে, অর্থাৎ পন্তিয়ানাক এখানে মামের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। এখন হুডা সবকিছুর জন্য আরিসাকেই দায়ী মনে করছিল। সে তাকে দায়ী করতে থাকলে আরিসা এখানে চিৎকার করে বলতে থাকে এই সব কিছু সে করেনি। সে জানে না এই ভিডিওতে এমন কেন দেখা যাচ্ছে, তবে এই সব কিছু সে করেনি। হুডা তো বলেছিল সে তাকে বিশ্বাস করে। তখন হুডা বলে যে সে তার মত বদলেছে, সে এখন আর আরিসাকে বিশ্বাস করে না। যা শুনে আরিসা বলে তার বাবা থাকলে তাকে বিশ্বাস করত। যার প্রতি উত্তরে হুডা বলে যে তার বাবা এখন আর বেঁচে নেই, তাই এই কথা বলেও কোনো লাভ নেই। আরিসার এই ঘৃণা হুডা আর নিতে পারছে না, সে যেন তার চোখের সামনে দিয়ে দূর হয়ে যায়। যা শুনে আরিসা অনেকটা কষ্ট পায় এবং হুডাকে ঘৃণা করে এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। রুমে গিয়ে সে তার বাবার সাথে তার ছবিটি দেখে কাঁদতে আরম্ভ করে, কেননা হুডার এই কথাই সে অনেকটা কষ্ট পেয়েছিল। ফাইনালি সে হুডাকে মেনে নিয়ে তাকে ভালোবাসতে শুরু করেছিল, তাই সে এখানে কাঁদছিল। এমন সময় তার টেবিলের উপরে থাকা ওই ডিভাইসটি নিচে পড়ে যায়, যার ভেতরে তার এবং তার বাবার ছবি ছিল। সে ওই ডিভাইসটি তুলে নেয় এবং সেটা দেখতে আরম্ভ করে। এবার ডিভাইসে তার এবং তার বাবার ছবি নয়, বরং সেখানে ছিল ওই জঙ্গলের ভেতরে থাকা ছোট বাচ্চাদের গোরস্থানের ছবি, যেটা দেখে সে অবাক হয়ে যায়। অন্যদিকে ওই সময় হুডা নিজের ঘরে বসে ওই ভিডিওটি বারবার চেক করছিল, কেননা সেখানে সে একটা ছায়ার মতো কিছু একটাকে দেখেছিল, যে কিনা আরিসার পাশেই দাঁড়িয়েছিল। সে বারবার দেখার চেষ্টা করছিল যে এটা সে ঠিক দেখেছে কিনা। সে যখন ভিডিও পজ করে করে ওই আকৃতির চেহারা দেখার চেষ্টা করছিল, ওই একই সময় আরিসা ওই ডিভাইসের ভেতরে ওই একই আকৃতি অর্থাৎ পন্তিয়ানাককে দেখতে পাচ্ছিল, যে কিনা ভয়ানক ভাবে স্ক্রোলিং করতে করতে তার দিকে এগোচ্ছিল। যতই সে সামনের ছবি দেখছিল ততই পন্তিয়ানাক তার কাছে এগোচ্ছিল। একটা পর্যায়ে সে ওই ছবি থেকে গায়েব হয়ে যায়। তখন ডিভাইসটি সরাতেই সে দেখতে পায় পন্তিয়ানাক তো তার সামনে, যে কিনা হামলা করে বসে আরিসার উপর। এদিকে ওই সময় হুডা ওই ভিডিওতে পন্তিয়ানাককে দেখতে পায় এবং তার মনে পড়ে যায় ফিরোজার কথা। এমন সময় সে গুনগুন করে ওই গানের আওয়াজ শুনতে পায় এবং ঘর থেকে বেরিয়ে আসে। লিভিং এরিয়াতে বসে গুনগুন করে গান গাইছিল আরিসা এবং তার সামনে থাকা কাগজের টুকরাগুলো আপনা আপনি নড়ছিল, যা দেখে হুডা তার সামনে গিয়ে বসে এবং আরিসার নাম ধরে ডাক দেয়।
যা শোনা মাত্রই আরিসা তার ভয়ানক চোখ নিয়ে তাকিয়ে পড়ে হুডার দিকে, যা দেখে হুডা কেঁপে ওঠে। আরিসা তখন বলে যে মা এসে গিয়েছে, যা শুনে হুডা অবাক হয়ে যায়। তখন আরিসা হাতের ইশারা দেখায় হুডার পেছনে। হুডা যখন পিছের দিকে তাকায় তখন সে প্রথমবারের মতো পন্তিয়ানাককে নিজের সামনে দেখতে পায় এবং অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই পন্তিয়ানাক তার উপর হামলে পড়ে। সে তাকে গলা চেপে আহত করে দেয়। মাথায় আঘাত লাগার ফলে হুডা এখন উঠে দাঁড়াতে পারছিল না। এমন সময় পন্তিয়ানাক তার সামনে দিয়ে তার মেয়ে আরিসাকে নিয়ে চলে যায়। সে চাইলেও কিছু করতে পারে না। কিছু সময়ের পর একটু একটু করে তার হুঁশ ফেরে। তখন সে নিজের সামনে তার হাজবেন্ডের দেওয়া ওই মিউজিক বক্সটিকে দেখতে পায়, যার ভেতরে ছিল তার প্রেগন্যান্সির ছবি। ফলে তার মনে পড়ে যায় ওই সন্তানের কথা যাকে সে হারিয়েছিল। সে দ্বিতীয়বার সন্তানহারা হতে চায় না, তাই সে শক্তি যোগায় এবং বৃষ্টির মধ্যেই বাড়ির বাইরে এসে আরিসাকে খুঁজতে আরম্ভ করে, যেখানে সে জঙ্গলের ভেতরে প্রবেশ করতে দেখে আরিসাকে এবং সেদিকে দৌড়ে চলে যায়। এই বৃষ্টির মাঝে জঙ্গলের মধ্যে সে কিছুতেই আরিসাকে খুঁজে পাচ্ছিল না। এমন সময় সে পৌঁছে যায় ওই ছোট্ট গুরুস্থানের কাছে, যেখানে আরিসা ছিল। আরিসাকে দেখা মাত্রই সে তার কাছে ছুটে চলে যায় এবং তার হুঁশ ফেরানোর চেষ্টা করে। তবে তার হুঁশ ফিরছে না দেখে সে অসহায় মায়ের মতো আরিসাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখনই তার চোখ পড়ে তার সামনে দাঁড়িয়ে থাকা 3টা বাচ্চার আত্মার দিকে, যাদের চোখ সম্পূর্ণরূপে সাদা ছিল। সেখানে 3টা নয়, বরং অসংখ্য বাচ্চারা ছিল, যারা কিনা হুডার পেছনের দিকে ইশারা করছিল। অর্থাৎ হুডার পেছনেই দাঁড়িয়ে আছে পন্তিয়ানাক। যা বুঝতে পেরে হুডা একটু ঘাবড়ে যায়। তবুও বুদ্ধি খাটিয়ে সে নিচে পড়ে থাকা হাতুড়িটি তুলে নেয় এবং আচমকা হামলা করে পন্তিয়ানাকের উপর। তবে কিছুতেই সে তাকে আঘাত করতে পারছিল না। পন্তিয়ানাক এখানে খুব সহজেই হুডার হাত ভেঙে দেয়, যার ফলে হুডা নিচে পড়ে ছটফট করছিল। এমন সময় তার হাতের কাছে থাকা ওই হাতুড়িটি তুলে নেয় আরিসা এবং সোজা গিয়ে দাঁড়ায় পন্তিয়ানাকের সামনে। সে হুডার মাথায় এটা দিয়ে আঘাত করতে চলেছিল। হুডা এখানে বারবার আরিসার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ফিরোজা তাকে যা যা বলেছিল ওই সব কথা তার মনে পড়ে যায়। সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে আরিসার কথায় বিশ্বাস না করে। এ কারণে সে আরিসাকে সরি বলে। সেই সাথে ওই সকল সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে যেগুলো সে আরিসার সাথে কাটিয়েছিল। এর ফলে তাদের মা মেয়ের সম্পর্ক আরো বেশি স্ট্রং হয়। আর এতে করে আরিসাও নিজের হুঁশে ফিরে আসতে শুরু করে। সে এখানে নিজের বুদ্ধি খাটায় এবং পন্তিয়ানাকের চোখের ভেতরে ওই হাতুড়িটি ঢুকিয়ে দেয়। আর এরপর সে নিচে তার মায়ের কোলে চলে আসে, যেখানে আরিসাকে পরম যত্নে আগলে রেখেছিল হুডা, যাতে করে তার কোনো ক্ষতি না করতে পারে ওই পন্তিয়ানাক। পন্তিয়ানাক তো হুডাকেই মেরে ফেলতে চাইছিল। তবে সে যখন দেখতে পায় আরিসা তার মা হুডার হাত শক্তভাবে ধরে আছে, তখন তার নিজের সন্তানের কথা মনে পড়ে যায়। মৃত্যুর আগ মুহূর্তে সে ঠিক এইভাবেই নিজের নবজাতক শিশুটাকে ধরে রেখেছিল। ফলে ওই পেতনির মনও এখানে দুর্বল হতে আরম্ভ করে। সে বুঝতে পারে আরিসা হুডার সৎ মেয়ে হলেও তাদের মধ্যকার সম্পর্ক খুবই স্ট্রং। তাই তো সে হুডাকে ছেড়ে দেয় এবং আরিসাকেও নিজের সাথে নিয়ে যায় না। কিছুক্ষণ পর তারা চোখ মেলতেই দেখতে পায় আশেপাশে সবকিছু গায়েব হয়ে গিয়েছে। ওই বাচ্চাদের আত্মাগুলোও সেখানে আর নেই। পন্তিয়ানাকের সাথে তারাও সেখান থেকে চলে গিয়েছে। যা দেখে আরিসা এখানে হুডাকে জড়িয়ে ধরে। তাদের মধ্যকার সম্পর্ক একদমই ঠিক হয়ে যায়। পন্তিয়ানাক পেতনির আক্রমণের কারণেই মূলত আরিসা বুঝতে পেরেছিল হুডা তাকে কতটা ভালোবাসে। হুডা তার আসল মা ছিল না ঠিকই, তবে সে তার নিজের সন্তানের মতোই আরিসাকে আগলে রেখেছিল, যে কারণে আরিসা এখন তাকেই নিজের মা ভাবতে আরম্ভ করে। আর এই সুন্দর এন্ডিং এর মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না।